আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি থার্ড ইয়ারের বাংলাদেশের মৃত্তিকা শ্রেণী বিভাগটা সম্পর্কে পড়াবো তোমাদেরকে। তো মৃত্তিকা শ্রেণী বিভাগ জানার আগে একটু মৃত্তিকা কাকে বলে জেনে নেই। মৃত্তিকা হচ্ছে সাধারণত ভূপৃষ্ঠের উপরিভাগে শিথিল যে সূক্ষ্ম কণাগুলো রয়েছে, সেই নরম অংশটাই হচ্ছে ভূপৃষ্ঠের উপরে যেটা আছে, সেই সূক্ষ্ম কণাগুলোই হচ্ছে মৃত্তিকা। যুগ যুগ ধরে যে ভূপৃষ্ঠের বিভিন্ন শিলা রয়েছে, খনিজ রয়েছে, এই শিলা খনিজগুলো প্রাকৃতিক, রাসায়নিক অথবা জৈবিক যে কোনো কারণে হোক না কেন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সূক্ষ্ম সূক্ষ্ম আমরা তো এটা বিচূর্ণী ভবনে জানি যে শিলা খনিজগুলো কি হয়, এই জৈবিক, যান্ত্রিক অথবা রাসায়নিক যে কোনো কারণেই ছোট ছোট ক্ষুদ্র চূর্ণ বিচূর্ণ হয়ে ছোট ছোট ক্ষুদ্র কণায় পরিণত হয়। এই কণার সাথে কি হয়, বিভিন্ন জৈব পদার্থ, পানি, বায়ু প্রভৃতি মিশে মৃত্তিকা গঠিত হয়। তাহলে ভূপৃষ্ঠের যে উপরিভাগ আমরা বসবাস করি, নরম অংশ, সেই নরম অংশটাই হচ্ছে মৃত্তিকা। তো বাংলাদেশের মৃত্তিকার এখন আমরা শ্রেণী বিভাগ দেখাবো। বাংলাদেশের মৃত্তিকা শ্রেণী বিভাগ কিন্তু বেশ জটিল একটা শ্রেণী বিভাগ করাটা বেশ জটিল। প্রথম 1928 সালে স্কলেস্কি নামে একজন রাশিয়ান মৃত্তিকা বিজ্ঞানী বাংলাদেশের মৃত্তিকা শ্রেণী বিভাগ করেছিলেন। পরবর্তীতে 1956 সালে এম আমিনুল ইসলাম এবং ওয়াহিদুল ইসলাম নামে দুইজন মৃত্তিকা বিজ্ঞানী বাংলাদেশের শ্রেণী বিভাগ করেছিলেন। ওনারা কিন্তু 7 ভাগে ভাগ করেছিলেন। তো বাংলাদেশের যেটা কি, মৃত্তিকাটা কিন্তু সব ক্ষেত্রে জলবায়ুর উপরে বেশ নির্ভরশীল। তো জলবায়ুর উপর ভিত্তি করে বাংলাদেশের মৃত্তিকা শ্রেণী বিভাগ করাটা বেশ কঠিন। বাংলাদেশের মৃত্তিকা শ্রেণী বিভাগ কিন্তু অনেকভাবেই অনেকে, যেমন এই যে একটু আগে এম আমিনুল ইসলামের কথা বললাম, আমিনুল ইসলাম এবং ওয়াহিদুল ইসলাম ওনারা শ্রেণী বিভাগ করেছেন। তারপরে এই যে জলবায়ুর উপর বেস করে শ্রেণী বিভাগ করা হয়েছে। তারপরে লাস্টে ব্রাহ্মণ নামে যে মৃত্তিকা বিজ্ঞানী উনি করেছেন। এটাই হচ্ছে সবচাইতে আধুনিক আর বিজ্ঞানসম্মত শ্রেণী বিভাগ। তো আমরা যখন শ্রেণী বিভাগ বলবো সবগুলোই কিন্তু আমাদেরকে বলতে হবে। তো প্রথমে আমি যেটা দেখাই সেটা হচ্ছে জলবায়ু ভিত্তিক মৃত্তিকার যে শ্রেণী বিভাগ আছে বাংলাদেশে, সেটা সম্পর্কে একটু বলি। এইটা হচ্ছে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি আর্দ্র অঞ্চল, একটা হচ্ছে হালকা আর্দ্র অঞ্চল, আর একটা হচ্ছে প্রায় শুষ্ক অঞ্চল। ঠিক আছে, তাহলে আমরা 3টা ভাগ দেখাই দিই। তাহলে এটা কি, আমরা কিসের উপর প্রথমে বেস করে করছি, সেটা হচ্ছে জলবায়ু ভিত্তিক। তিন ভাগে, তাই না? একটা বলছি কি আর্দ্র অঞ্চল। এই অঞ্চলটা কোনটা বুঝিয়েছে, বাংলাদেশের যে অঞ্চলগুলোতে প্রচুর বৃষ্টিপাত হয় সেখানকার যে মৃত্তিকা, সেগুলো হচ্ছে আর্দ্র অঞ্চল। কোন কোন অঞ্চল আমরা বৃহত্তর হিসাবে এখানে বিবেচনা করব, এটা হচ্ছে বৃহত্তর সিলেট বিভাগ এবং চট্টগ্রাম বিভাগ। ঠিক আছে, এরপরে বলবো কি হালকা আর্দ্র অঞ্চল। হালকা আর্দ্র অঞ্চল মানে কি, যেখানে খুব বেশি বৃষ্টিপাত হয় না, পরিমিত বৃষ্টিপাত হয়, সেটা হচ্ছে হালকা আর্দ্র অঞ্চল। এই অঞ্চলটা কোনটা, এই অঞ্চল হচ্ছে তোমার হচ্ছে ঢাকা বিভাগ, তারপরে ময়মনসিংহ, তারপরে বরিশাল, তারপরে হচ্ছে খুলনা বিভাগ। এগুলো হচ্ছে হালকা আর্দ্র মৃত্তিকার অন্তর্গত। আর একটা আছে কি হালকা শুষ্ক অঞ্চল। হালকা শুষ্ক অঞ্চলটা কি, যে অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণে একেবারে কম হয় বাংলাদেশের তুলনামূলকভাবে, সেই অঞ্চলটা হচ্ছে হালকা শুষ্ক অঞ্চলের অন্তর্গত। তাহলে এটা কি হচ্ছে, রংপুর আর রাজশাহী বিভাগটা হচ্ছে বৃহত্তর, মানে আমরা তাহলে বিভাগ ওয়াইজ আর্দ্র অঞ্চল, হালকা আর্দ্র অঞ্চল এবং হালকা শুষ্ক অঞ্চল, এই 3টা ভাগে ভাগ করে দেখা হবে। এটা কিসের উপর ভিত্তি করে, জলবায়ু ভিত্তিক। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি 1956 সালে
আমিনুল ইসলাম এবং ওয়াহিদুল ইসলাম নামে দুজন মৃত্তিকা বিজ্ঞানী। এটা হচ্ছে তৎকালীন পূর্ব পাকিস্তানের সরকার এই খাজনা ইয়েকে কি বলেন কৃষি মন্ত্রণালয়কে অর্ডার দিয়েছিলেন যে বাংলাদেশের মৃত্তিকা শ্রেণীবিভাগ করতে। সেই বেসিসে এখানটা শ্রেণীবিভাগ করা হয়েছিল। উনি বাংলাদেশের মৃত্তিকাকে 7টা ভাগে ভাগ করেছিলেন। তো 7টা ভাগ কি কি আমরা এখন একটু দেখে নিই। প্রথমেই যেটা, তাহলে এটা কার উপর বেসিস করেছে, এটা ক্লাসিফিকেশনটা করেছেন এম আমিনুল ইসলাম আর হচ্ছে ওয়াহিদুল ইসলাম। প্রথম ভাগটা কি বলছি আমরা, ব্রহ্মপুত্র পাললিক মৃত্তিকা অঞ্চল। দুই নম্বরটা আমরা বলছি কি, চার নম্বর আমরা বলেছি কি মধুপুর গড়ের লোহিত মৃত্তিকা অঞ্চল। তারপরে 5 নম্বরে বলছি কি বরেন্দ্র মৃত্তিকা অঞ্চল। এই 7 ভাগে উনি ভাগ করেছেন। আমি এখন প্রত্যেকটা ভাগের একটু বর্ণনা দিব। ব্রহ্মপুত্র পাললিক মৃত্তিকা অঞ্চল, এই অঞ্চলের মোট আয়তন 40,000 বর্গ কিলোমিটার। এখানটায় আমরা বুঝতেই পারছি যখন ব্রহ্মপুত্র বলা আছে তার মানে কি ব্রহ্মপুত্র অববাহিকায় যে জেলাগুলো বাংলাদেশের অবস্থিত সেই জেলায় হচ্ছে যে মৃত্তিকা সেটাই হচ্ছে ব্রহ্মপুত্র পাললিক মৃত্তিকা। তো আমরা কি বলতে পারি, মোটামুটি তোমার ময়মনসিংহ, তারপরে কিছু কিছু টিলা ছাড়া কুমিল্লা, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, তারপরে এই যে ঢাকার কিছু অংশ, তারপরে হচ্ছে গাজীপুর কিছু অংশ, এইগুলো সবই হচ্ছে ব্রহ্মপুত্র পাললিক অঞ্চলের অন্তর্গত। ঠিক আছে, এই অঞ্চলটার বিশেষ বৈশিষ্ট্য কি, এই অঞ্চলটা হচ্ছে কি মৃত্তিকা কেমন, বেলে দোআঁশ জাতীয়। কারণ আমরা জানি যে পলি গঠিত যে মৃত্তিকাটা হয় সেই মৃত্তিকাটা হয় বেলে দোআঁশ জাতীয়, তাই না? তো তাহলে এর 1 নম্বর বৈশিষ্ট্য আমরা বলছি এটা বেলে দোআঁশ জাতীয় মৃত্তিকা। 2 নম্বরে বলছি এটা খুব উর্বর মৃত্তিকা। এখানটা বলছি এই মাটিটা একটু অ্যাসিড ধর্মী, কারণ এর পিএইচ মান কত 5.5 থেকে 6.8 পর্যন্ত। তারপরে বলছি কি এই মৃত্তিকাটা অত্যন্ত উর্বর, কারণ কি এতে ফসফেটের পরিমাণ, নাইট্রোজেনের পরিমাণ, পটাশিয়ামের পরিমাণ বেশি আছে। বেশি থাকার কারণে এখানটায় খুব ভালো ফসল হয়। ঠিক আছে, তাহলে আমরা ব্রহ্মপুত্র পাললিক মৃত্তিকার বর্ণনাটা পেয়ে গেলাম। এখানটায় আমরা অঞ্চলগুলো বলবো, আয়তন কত বলবো এবং কিছু বৈশিষ্ট্য বলবো। ঠিক আছে, আর একটা বাংলাদেশের ছবি আঁকিয়ে কিন্তু জায়গাগুলো দেখিয়ে দিব। এরপরে আসছি কি তিস্তা পাললিক মৃত্তিকা অঞ্চল। তিস্তা পাললিক মৃত্তিকা অঞ্চলটা কি হবে, তিস্তার অববাহিকার পার্শ্ববর্তী অঞ্চলগুলোই হবে, তাই না? তাহলে এটা কি বগুড়া, জয়পুরহাট, তারপরে রংপুর প্রভৃতি অঞ্চলটা হচ্ছে কি তিস্তা পাললিক মৃত্তিকা অঞ্চলের অন্তর্গত। তো তিস্তা পাললিক অঞ্চলের বৈশিষ্ট্য, এর আয়তনটা আমি বলে দিই 16,000 বর্গ কিলোমিটার। তো আরেকটু বলি যে এইটার বৈশিষ্ট্য আর ব্রহ্মপুত্র পাললিক মৃত্তিকার বৈশিষ্ট্য কিন্তু মোটামুটি একই। ঠিক আছে, এটাও হচ্ছে বেলে দোআঁশ
তারপরে এটাও হচ্ছে উর্বর, এটাতেও পটাশিয়াম ফসফরাসের পরিমাণ বেশি। একটু চাষাবাদ মানে মৃত্তিকাতে একটু শ্রম দিলেই কিন্তু প্রচুর পরিমাণে ফসল উৎপাদন হয়। এর পিএইচ মানও হচ্ছে তোমার 5.5 থেকে 6.5 মধ্যে। আর তাহলে এটা কি হচ্ছে, অম্লীয় মৃত্তিকাটা, তাই না? এরপরে আসবো আমরা কি, গাঙ্গেয় মৃত্তিকা, গাঙ্গেয় পাললিক মৃত্তিকা। গাঙ্গেয় পাললিক মৃত্তিকার এটা হচ্ছে কি, গঙ্গা নদী বা বাংলাদেশের পদ্মা নদী এবং তার শাখা নদী যেগুলো আছে সেই নদীর অববাহিকা অঞ্চলে যে জেলাগুলো অবস্থিত সেই জেলাগুলোতে কিন্তু এই ধরনের মৃত্তিকা দেখা যায়। এর আয়তন হচ্ছে 27,000 বর্গ কিলোমিটার। আর এর বৈশিষ্ট্য কিন্তু আগের সাথে কিছুটা মিল আছে, কিন্তু পিএইচ মানের সাথে এর মিল নেই। আগের পিএইচ মানগুলো ছিল হচ্ছে 5.5 থেকে 6.5 বা 6.8 এর মধ্যে, কিন্তু এর পিএইচ মানটা একটু বেশি। এটা কিন্তু একটু ক্ষার জাতীয় মৃত্তিকা, এটা হচ্ছে 7.5 থেকে তোমার 8.4 পর্যন্ত, ঠিক আছে? তো গাঙ্গেয় মৃত্তিকার 1 নম্বর বৈশিষ্ট্য কি? 1 নম্বর বৈশিষ্ট্য ওই একই, যে এটা হচ্ছে বেলে দোআঁশ জাতীয় মৃত্তিকা। এটাও কিন্তু খুব উর্বর মৃত্তিকা। তারপরে এটা কি হয়, এর পিএইচ মানটা তো বললাম যে 7.5 থেকে 8 পর্যন্ত হয়ে থাকে। এটা একটু অ্যাসিড ধর্মী। আর এখানটায় কি হয়, সব ধরনের ফসল কিন্তু উৎপাদন হয়। এখানকার মাটিতেও কিন্তু ফসফরাস এবং পটাশিয়ামের পরিমাণ বেশি আছে, ঠিক আছে? এরপরে আমরা আসবো কি, মধুপুরগড়ের লোহিত মৃত্তিকা। মধুপুরগড়ের লোহিত মৃত্তিকা আমরা কিন্তু যখন বাংলাদেশের ভূপ্রকৃতি পড়েছিলাম তখন মধুপুরগড়ের নাম শুনেছি এবং তখন কিন্তু বর্ণমানও কিছু পড়েছি। তো তার মানে বুঝতেই পারছি যে মধুপুরগড়ের লোহিত মৃত্তিকা অর্থাৎ এটা হচ্ছে কি মধুপুর, অর্থাৎ তোমার টাঙ্গাইল এবং ময়মনসিংহের কিছু অংশ, গাজীপুরের কিছু অংশ এবং ঢাকার কিছু অংশ মিলে এই অঞ্চলটা গঠিত। এর মৃত্তিকাটা লালচে ধরনের। আর এর আয়তন হচ্ছে কি, সবচেয়ে বাংলাদেশের মৃত্তিকা যা আছে তার মধ্যে সবচেয়ে কম আয়তন হচ্ছে মধুপুরগড়ের, অর্থাৎ 10,000 বর্গ কিলোমিটার। এই অঞ্চলে আয়রনের পরিমাণ বেশি বলে মৃত্তিকাটা লাল। আর এর আগে আমরা যেই মৃত্তিকাগুলো পড়লাম সেগুলো বলেছি বেলে দোআঁশ, তাই না? এখানটায় আমরা কি বলবো, এঁটেল দোআঁশ। এটা হচ্ছে এগুলো নবীন মৃত্তিকা, কিন্তু এই মধুপুরের গড়, বরেন্দ্রভূমি এগুলো কিন্তু নবীন মৃত্তিকা না, এগুলো বেশ পরিণত মৃত্তিকা, ঠিক আছে? তো এই মৃত্তিকাগুলো চাষের জন্য বেশি উপযোগী নয়। এখানটায় তোমার আয়রনের পরিমাণ বেশি, তো আগেই বললাম। এখানে ফসফরাস, পটাশিয়াম এগুলো খুব একটা নেই, এই জন্য এখানটায় তেমন ফসল ফলায় না। নর্মালি হচ্ছে আনারস, লেবু, এইসব, কাঁঠাল, বিশেষ করে কাঁঠাল আর আনারস খুব ভালো এই অঞ্চলে উৎপন্ন হয়। এই হচ্ছে এই মধুপুরগড়ের লোহিত মৃত্তিকার বৈশিষ্ট্য। এরপরে আসবো আমরা বরেন্দ্র মৃত্তিকা অঞ্চল। বরেন্দ্র মৃত্তিকা অঞ্চলটা হচ্ছে কি রাজশাহী, রংপুর, দিনাজপুরের কিছু অংশ নিয়ে বরেন্দ্র মৃত্তিকা অঞ্চলটা গঠিত। এই মৃত্তিকাও তোমার ওই যে এঁটেল দোআঁশ এবং এই মৃত্তিকাটা পরিণত। এই মৃত্তিকাতে চুনের পরিমাণ বেশি রয়েছে। এর পিএইচ মান হচ্ছে 6 থেকে 7.5 মধ্যে। আর এখানটায় কি হয়, এই মৃত্তিকাটাও খুব বেশি উর্বর নয়, এখানটাও ভালো ফসল কিন্তু উৎপাদন হয় না, অর্থাৎ ফসফরাস, পটাশিয়ামের পরিমাণ এই মৃত্তিকাতে খুব কম দেখা যায়, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের বরেন্দ্রভূমি। আরেকটা কথা বলি নাই আমি, বরেন্দ্রভূমির আয়তন কিন্তু 13,000 বর্গ কিলোমিটার। এরপরে আসবো আমরা কি, পাহাড়িয়া মৃত্তিকা। পাহাড়িয়া মৃত্তিকা বাংলাদেশের যে পাহাড়িয়া অঞ্চল রয়েছে সেই পাহাড়িয়া অঞ্চলগুলোতে হচ্ছে পাহাড়িয়া মৃত্তিকা দেখতে পাওয়া যায়। এর আয়তন হচ্ছে 15,000 বর্গ কিলোমিটার। আর এই জায়গাগুলোতে আমরা তাহলে খুব সহজেই বুঝতে পারছি যে বাংলাদেশের পাহাড় কোন অঞ্চলে আছে। যেই অঞ্চল, এই যে ব্রহ্মপুত্র পাললিক মৃত্তিকা ব্যতীত যেই অঞ্চল, সিলেটের যে অঞ্চলটা হচ্ছে তোমার পাহাড়িয়া অঞ্চল, সে অঞ্চলটা, তাই না? তার ব্রহ্মপুত্রের পাললিক অঞ্চলের সিলেটেরও কিছু অংশ আছে, আর বাকি অংশটা হচ্ছে পাহাড়ি মৃত্তিকার অন্তর্গত। আর এছাড়াও কি কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এগুলো হচ্ছে কি পাহাড়িয়া মৃত্তিকার অন্তর্গত, তাই না? এই অঞ্চলের মৃত্তিকা খুব বেশি উর্বর না,
এখানে পাহাড় পর্বত বেশি থাকার কারণে হচ্ছে জুম চাষ পদ্ধতিতে চাষাবাদ করা হয়ে থাকে। এখানটায় কি হয়, রাবার, চা প্রভৃতি এইসব ফসল ফলানো হয়। আর এই মৃত্তিকাটা কি বললাম যে এখানটায় চিরহরিৎ বৃক্ষের বন, এই মৃত্তিকার কারণে এখানটায় কিন্তু চিরহরিৎ বৃক্ষের বনভূমি গড়ে উঠেছে বাংলাদেশে। তাহলে আমরা পাহাড়ের মৃত্তিকা সম্পর্কেও জানলাম। এরপরে আসবো উপকূলীয় মৃত্তিকা। উপকূলীয় মৃত্তিকা হচ্ছে বাংলাদেশের যেই অঞ্চলটা সমুদ্রের সাথে সংযুক্ত সেই জেলাগুলোতে যে ধরনের মৃত্তিকা সেটা হচ্ছে উপকূলীয় লবণাক্ত মৃত্তিকা। তাহলে কোন কোন জেলাগুলো হতে পারে? খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পটুয়াখালী, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ওই যে অঞ্চলগুলোতে সমুদ্র সংলগ্ন সেই অঞ্চলগুলোই হচ্ছে উপকূলীয় লবণাক্ত মৃত্তিকা। এর মোট আয়তন হচ্ছে 20,000 বর্গ কিলোমিটার। এটাও কিন্তু বেশ অনেকটা বাংলাদেশের উপকূল জুড়ে। এই অঞ্চলও খুব বেশি তোমার কৃষিকাজের জন্য উপযোগী নয়, কারণ এখানটায় জোয়ারের সময় সবসময় এই অঞ্চলটায় কি হয়, জোয়ার ভাটা দ্বারা প্রভাবিত। জোয়ারের সময় পানি ভেতরে ঢুকে যায়, লবণাক্ততার পরিমাণ আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। লবণাক্ততার কারণে কি হচ্ছে, এখানকার মৃত্তিকাটা তোমার কৃষি কাজের জন্য উপযোগী নয়। তাহলে আমরা আমিনুল ইসলাম এবং ওয়াহিদুল ইসলাম, তাহলে কি এম.এ. ইসলাম, ডব্লিউ ইসলামের শ্রেণী বিভাগটা দেখলাম, এই 7 ভাগ। এরপরে কি হয়েছে, 1964 সালে ব্রামার নামে একজন মৃত্তিকা বিজ্ঞানী, ওনাকে বাংলাদেশের মৃত্তিকা জরিপের জন্য কাজে লাগানো হয়। উনি তারপরে এখানে বাংলাদেশের মৃত্তিকার উপর অনেক গবেষণা করার পরে একটা মোটামুটি শ্রেণী বিভাগ করেছিলেন। উনি প্রথমত 3টা ভাগে ভাগ করেছিলেন। সেই 3টা ভাগ কি, একটা হচ্ছে পাহাড়ি অঞ্চল, একটা হচ্ছে সোপান অঞ্চল, আর একটা হচ্ছে সাম্প্রতিককালের যে প্লাবন সমভূমি এই অঞ্চল। অর্থাৎ ভূপ্রকৃতি যেমন ঠিক সেইভাবে 3টা ভাগ করেছিলেন। পরবর্তীতে 1971 সালে উনি এটাকে কি করলেন, হচ্ছে অনেকগুলো সাব ক্লাস করে 17টা ভাগে ভাগ করলেন। ওই 3টা ক্লাসকে সাব ক্লাস করে 17টা ক্লাস করলেন। পরবর্তীতে 1974 সালে এফএও তাদের সহযোগিতায় এই 17টার সাথে আরো 4টা ক্লাস মিলায়ে মোট 17টা শ্রেণী বিভাগ করলো মৃত্তিকা। তাহলে ব্রামার কি করলেন, প্রথমে 3টা ভাগ করলেন। এই 3টা ভাগের সাথে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন FAO এই সংস্থাটি কি হলো, আরো 4টা ভাগ যোগ করে ব্রামারের সেই সাব ক্লাস 17টার সাথে আরো 4টা ভাগ যোগ করে মোট 21টা ভাগ দেখালেন। তাহলে ব্রামারের শ্রেণী বিভাগে আমরা লাস্ট যে 74 সালে আমরা যে শ্রেণী বিভাগটা পেলাম, এই শ্রেণী বিভাগটাই হচ্ছে সবচাইতে আধুনিক এবং বিজ্ঞানসম্মত শ্রেণী বিভাগ। ঠিক আছে, তো আমাদের বর্ণনায় যখন আসবে তখন আমরা 3 জনেরটা, মানে তোমার এম ইসলামেরটা, ব্রামারেরটা এবং জলবায়ু ভিত্তিক সবগুলোই কিন্তু দিব। তাহলে আমি আগে ব্রামার যেভাবে ভাগ করেছেন সে ভাগগুলো দেখিয়ে দিই। প্রথমে আমি বলছি কি 3 ভাগে উনি ভাগ করেছেন। ঠিক আছে, একটা হচ্ছে পাহাড়িয়া, আর একটা উনি বলেছেন সোপান মৃত্তিকা, আর একটা বলেছেন হচ্ছে পাললিক মৃত্তিকা বা প্লাবন ভূমির মৃত্তিকা। এইটাকে উনি কোনো ভাগ দেখান নাই, পাহাড়িয়া মৃত্তিকাকে উনি কোনো ভাগ দেখান নাই। উনি বলেছেন এটা পিঙ্গল মৃত্তিকা। তাহলে 1 নাম্বার ভাগ হচ্ছে পিঙ্গল পাহাড়িয়া মৃত্তিকা। ঠিক আছে,
সোপান মৃত্তিকাকে উনি ভাগ করেছেন। উনি ভাগ করেছিলেন কিন্তু 4টা ভাগে। পরবর্তীতে ওই যে FAO আরো 2টো ভাগ দিয়ে এটাকে 6টা ভাগে ভাগ করেছেন। আমি এই 6টা ভাগ দেখাই। উনি সোপান মৃত্তিকাকে এই 6টা ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে অগভীর লোহিত পিঙ্গল সোপান, গভীর লোহিত পিঙ্গল সোপান, অগভীর ধূসর সোপান মৃত্তিকা, গভীর ধূসর সোপান মৃত্তিকা, উপত্যকার ধূসর মৃত্তিকা আর কর্বুর পিঙ্গল সোপান মৃত্তিকা। তাহলে আমাদের হলো কত? 1 আর 6 7। এবার উনি একটা এই 3টা ছাড়া মানে ওই যে FAO যেটা করেছে একটা আলাদা ভাগে ভাগ করেছিলেন, সেটা হচ্ছে কি মিডল্যান্ড মৃত্তিকা। এটা কে করেছে? FAO। আর ব্রাহ্মণ করেছেন কিন্তু এই 3টা। এটা একটা ভাগ করেছেন। তাহলে হলো কয়টা? 7 8। আর বাকি 13টা প্লাবন ভূমির মৃত্তিকাকে ভাগ করেছেন। এখন আমি এই 13টা ভাগ দেখাবো। তাহলে মোট আমরা পেলাম কত? 1 2 3 4 5 6 7 8। আর বাকি 13টা এখন আমি প্লাবন ভূমির যে মৃত্তিকা আছে সেটা আমি দেখাবো। ঠিক আছে? এই মোট 21টা ভাগ উনি এবং FAO এই মিলায়ে 21টা শ্রেণী বিভাগ করেছিলেন মৃত্তিকা। আর FAO-টা যদি বাদ দেই তাহলে 1971 সালে ব্রাহ্মণ 17টা শ্রেণী বিভাগ দেখিয়েছিলেন, সাব ক্লাস সহ 17টা শ্রেণী বিভাগ দেখিয়েছিলেন। তো আজকে সময় স্বল্পতার কারণে আমি ব্রাহ্মণের শ্রেণী বিভাগটা দেখালাম না। পরের ক্লাসে ব্রাহ্মণের শ্রেণী বিভাগটা পুরো দেখিয়ে তারপরে অন্য ক্লাস শুরু করব। তো ভালো থেকো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।